আমি গৌতমকে তালাক দেব না। শেষ পর্যন্ত তাকে তালাক দেওয়ার কোনো কারণই তো নেই। সে কখনো আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি, আমার প্রতিটি কথা মেনে চলে আর নিজের সর্বোচ্চ চেষ্টা করে। এখন যদি কিছু না হয় তাতে তার কি দোষ? গীতা বিরক্ত হয়ে উঠে ঘর থেকে চলে গেল। যখন সন্তান নিজের জীবন নষ্ট করার সিদ্ধান্ত নেয়, তখন মা বাবা কী বা করতে পারে? বলতে বলতে গীতা ঘরে ঢুকে গেল। অনিলও বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে গেল। এদিকে গৌতম রান্নাঘরে দাঁড়িয়ে অবনীর এই কথাগুলো শুনে ফেলেছিল। আজ নিজের জন্য অবনীর মনে জায়গা পেয়ে তার মন ভরে গেল আনন্দে। অন্যদিকে সানায়ার বাগদান হওয়ার পর গায়ত্রী দেবী আগামী পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। রঘুবীর পণ্ডিতের ছেলের সঙ্গে সানায়ার বাগদান করিয়ে তার মধ্যে এক নতুন আশার আলো জ্বলেছিল। তাছাড়া তিনি আশাবাদী ছিলেন যে অবতার গ্রুপ যোধপুরে সবচেয়ে বড় শপিং মল বানাতে যাচ্ছে, যার জন্য বহু স্থপতি প্রতিষ্ঠান নিজেদের আবেদন পাঠিয়েছে এবং তাদের মধ্যেই একটি হল আগরওয়াল গ্রুপ। স্বামী হিম্মত আগরওয়ালের মৃত্যুর পর গায়ত্রী দেবী নিজেই পুরো ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন। তবে কয়েক বছর ধরে কোম্পানি ক্ষতির মুখে পড়েছে আর তিনি যে কোনোভাবে আগরওয়াল গ্রুপকে আবার শীর্ষে তুলতে চাইছিলেন। এর জন্য তাদের ডিজাইনটি নির্বাচিত হওয়াটা খুব জরুরি ছিল। যদিও দাদিশা অবনীর পরিবারকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছিলেন, তবুও অবনী এখনও আগরওয়াল গ্রুপের ডিজাইনার হিসেবে কাজ করছিল। তার আশা ছিল একদিন তার কাজ দেখে হয়তো দাদিশা খুশি হবেন এবং আবার তাকে নিজের মতো করে গ্রহণ করবেন। অবনী যখন আবাতার গ্রুপের প্রজেক্টের কথা জানতে পারে, তখনই সে নিজের সব কাজ ফেলে দিন-রাত ডিজাইন তৈরিতে লেগে যায়। তার নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস ছিল। আজও সবাই জানে মুম্বাইয়ের শীর্ষ কলেজ থেকে অবনী আর্কিটেকচারের পড়াশোনায় টপ করেছিল। তার স্বপ্ন ছিল একদিন দাদিশা তাকে আগরওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর বানাবেন। যদি আবাটার গ্রুপ প্রজেক্টে অবনীর ডিজাইন নির্বাচিত হয়, তাহলে আগরওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না। গৌতম যখনই রাতে অবনীকে কাজ করতে দেখত, তখনই তার মনে হতো সে এখনই অভিনবকে ফোন করে অবনীর ডিজাইন সিলেক্ট করিয়ে দেয়। অবনীর ডিজাইন দেখে তারও বিশ্বাস ছিল অবনীরই ডিজাইন নির্বাচিত হবে, কিন্তু সে অবনীর নিজের প্রচেষ্টার পথে বাধা হতে চায়নি। তাই ডিজাইন সিলেকশনের দিন গৌতম শুধু অবনীকে দই চিনি খাইয়ে অল দ্য বেস্ট বলে তাকে আগরওয়াল গ্রুপে নামিয়ে দেয়। এরপর সে পরিকল্পনা করতে থাকে, যখন অবনী সন্ধে ফিরে আসবে তখন সে কিভাবে তার জয় উদযাপন করবে। অন্যদিকে অবনীও আত্মবিশ্বাসী ছিল। সে ভাবছিল হয়তো দাদিশার মনে যে রাগ ছিল তার প্রতি ডিজাইন দেখে তা দূর হয়ে যাবে। কনফারেন্স রুমে সবাই নিজ নিজ ডিজাইন নিয়ে এসে গেছে। অবনী গায়ত্রী দেবীর কাছে গিয়ে বললে, দাদিশা, এটা আমার ডিজাইন। গায়ত্রী দেবী অবনীর হাত থেকে ডিজাইন নিয়ে দেখতে শুরু করলেন। ঠিক আছে, ওখানে বসো। তিনি বড় চেয়ারটার চারপাশে সাজানো কিছু চেয়ারের মধ্যে একটির দিকে ইশারা করলেন। অবনী ঘুরে যখন সেই চেয়ারের দিকে তাকালো, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সামনেই নীল বসেছিল, যার চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। অবনী এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিল এবং পরের মুহূর্তেই তার পাশে গিয়ে বসে পড়ল। অবনী, তুমি কেন এখানে সময় নষ্ট করতে এসেছ? এর চেয়ে ভালো ছিল যদি তুমি তোমার সুমের প্যালেসের প্রেমিককে বলতে, সে এক মুহূর্তে তোমার ডিজাইন সিলেক্ট করিয়ে দিত। বেশি হলে কি হতো? তোমাকে তার সঙ্গে এক রাত কাটাতে হতো। আমার কথা ছাড়ো, তুমি আজ এই চেয়ারে বসতে পেরেছ শুধু দাদিশার দয়ার জন্য। তুমি এই জায়গার যোগ্য নও। তোমার আর্কিটেকচার আর ডিজাইনিংয়ের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। নীল এই কথা শুনে চারপাশে তাকালো। যদিও লাগে তার শরীর গরম হয়ে গিয়েছিল, তবুও সে নিজেকে সংযত রাখল। সে চায়নি গায়ত্রী দেবীর সম্মান নষ্ট হোক, কিন্তু সে অবনীকে একটা শিক্ষা না দিয়ে ছেড়ে দিতেও চায়নি। এরই মধ্যে সেই মুহূর্ত এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল। কনফারেন্স রুমে অবনী এবং বাড়িতে গৌতম দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যখন গায়ত্রী দেবী অবনীর নাম ঘোষণা করবেন। গৌতম আর ধৈর্য রাখতে পারল না। সে অবনীকে কল দিল, কিন্তু অবনী ফোন ধরল না।
কয়েক ঘন্টা পর সে আবার কল করল, কিন্তু এবার অবনীর ফোন সুইচ অফ ছিল। গৌতম এখন চিন্তায় পড়ে গেল। তার খুব শক্ত অনুভূতি হচ্ছিল যে অবনী ঠিক নেই। সে অফিসের ল্যান্ডলাইনে ফোন করে জানতে পারল অবনী অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।